আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখব সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন যে পোস্টটা আছে, অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে খুব রিসেন্টলি কিন্তু এই ইউনিয়ন সমাজকর্মীর একটা সার্কুলার হয়েছে এবং এর পরীক্ষাটা খুব দ্রুতই হয়ে যাবে। তো সেই লক্ষ্যে আমরা আসলে 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত জবগুলো আছে তার পরিপ্রেক্ষিতেই আসলে আজকের ভিডিও করা, এবং আজকে আমরা দেখব যে সমাজসেবা অধিদপ্তরের এই ইউনিয়ন সমাজকর্মী পোস্টের 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার বাংলা সলিউশনটা আজকে আমরা সমাধান করব। তো চলুন শুরু করি। ফার্স্টে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? এটা হবে হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা হচ্ছে বাংলা। এখানে ব্যাখ্যা দেখুন আছে, আমরা চলুন একটু ব্যাখ্যা দেখে আসি, অর্থাৎ এই রিলেটেড আর কি কি আসলে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ভাষাতাত্ত্বিক পরিচয় ও শ্রেণীকরণ। দেখুন এটা হচ্ছে বাংলা থেকে আসছে এবং উৎস প্রকৃতির রূপ। এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটা মাগধী প্রাকৃত থেকে আসলে বাংলা ভাষার উৎপত্তি, এবং শহীদুল্লাহর মতে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে হচ্ছে বাংলার উৎপত্তি, অর্থাৎ গৌড়ীয় অপভ্রংশ থেকে। সুনীতি কুমার বলতেছে যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার আসলে আসছে, এবং ডক্টর শহীদুল্লাহর মতে তিনি বলতেছেন যে বাংলা ভাষা আসলে কোত্থেকে আসছে, তিনি বলতেছেন, শহীদুল্লাহ বলতেছেন যে বাংলা ভাষা আসছে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। লিপি ও লিখন পদ্ধতি কি, তারপর হচ্ছে জনমিতি, ভৌগোলিক বিস্তার, বাংলা ভাষা উপভাষা। আমরা এই জিনিসগুলো একটু দেখি যে আসলে বাংলা ভাষা দুই প্রকার, একটা হচ্ছে লেখ্যরূপ আর একটা হচ্ছে কথ্যরূপ। লেখ্যরূপের মধ্যে আবার হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে সাধু এবং চলিত। এবং এই পার্থক্য কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, বিশেষ করে এই যে এইটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে সর্বনাম পদ এবং ক্রিয়াপদের যে আসলে পরিবর্তনটা হয়, এই দুইটা লাইন কিন্তু পরীক্ষাতে খুব আসে, যে সাধু ভাষা এবং চলিত ভাষার মূল পার্থক্যটা কোথায়। মূল পার্থক্য হচ্ছে সর্বনাম এবং যে ক্রিয়া পদ, সর্বনাম পদ এবং ক্রিয়াপদের যে পরিবর্তন, ঠিক আছে, সেটা হয়। এরপরে আরও বিষয় এখানে আছে, দেখুন শব্দ ভাণ্ডার, কী কী শব্দ আছে, এবং ভাষার আন্দোলন নিয়েও কথাবার্তা এখানে আছে। তো চাইলে আপনারা যদি এই পিডিএফ আপনাদের কাছে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের ব্যাখ্যাগুলো পড়ে ফেলতে পারবেন। তো এটা নিতে আসলে ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে সেখান থেকে প্রসেস দেওয়া আছে, আপনি সেভাবে এটা পারচেস করে নিতে পারেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনি সমস্ত প্রসিডিউরগুলো পেয়ে যাবেন। পরবর্তী কোশ্চেন আসলে পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে তারিখ কোন ভাষা থেকে এসেছে। তারিখ হচ্ছে একটা আরবি ভাষার শব্দ, এটা আরবি ভাষা থেকে এসেছে। তো এটার ব্যাখ্যাগুলো কি দেখি, আরও কোন কোন ভাষার শব্দগুলো পরীক্ষাতে আসে। আমরা ব্যাখ্যা দেখুন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দেখুন চলে আসবে আমাদের কোনটা আসলে কোথাকার ভাষা আছে, ভাষা আসলে বা শব্দের শ্রেণী বিভাগ কি, শব্দগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে সেগুলো। শব্দ হচ্ছে রুড়ি শব্দ, যোগুর শব্দ কোনগুলা, এখানে দেওয়া আছে তৎসম শব্দ। এই তৎসম যেগুলো চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, এগুলো কিন্তু সব তৎসম শব্দ। তদ্ভব শব্দ, এরপরে হচ্ছে দেশি শব্দ, এই যে ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ। আচ্ছা, এই যে আরবি শব্দ, হ্যাঁ, আরবি শব্দগুলো এখানে কিন্তু আছে। এই যে আল্লাহ, ইসলাম, কোরআন, অজু, গোসল, ইমাম, কাফের, এগুলো কিন্তু সব কি আরবি শব্দ, ঠিক আছে। তো এখানে আরও কিছু শব্দ আছে যেগুলো আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। তুর্কি শব্দ কোনগুলো আসবে, আপনার নিচের কোনটি পর্তুগিজ শব্দ, নিচের কোনটি তুর্কি শব্দ। ওকে, তারপর চলে যায় পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। পরবর্তী কোশ্চেন আছে রিক্সা কোন ভাষার শব্দ। এটাও দেখুন ওই ভাষা থেকেই আসছে। রিক্সা হচ্ছে একটা আপনার জাপানি ভাষার শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? এটা হচ্ছে পারিভাষিক শব্দ। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি, এবং মৌলিক স্বরধ্বনি হচ্ছে আপনার কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এই যে এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি যে এটা আসলে কি কি আছে দেখি। এখানে ব্যাখ্যা দেখুন, যদি ক্লিক করে দেখুন ধ্বনি ও বর্ণ নিয়ে চলে আসবে এখানে। এই যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, প্রথমেই আছে কি কি, স্বরে ও, স্বরে আ, রস্বই, রস্যু উ, এ, ও এবং এ। এটা হচ্ছে আপনার মৌলিক যে স্বরধ্বনি সেগুলা, ঠিক আছে। এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে যে 25টি, প্রথমেই এটা আছে। রস্বস্বর 4টি এবং দীর্ঘস্বর হচ্ছে 7টি, এগুলো পরীক্ষায় প্রচুর আসে। এই 4টি কোনগুলো রস্বস্বর? সেটা হচ্ছে স্বরে ও, রস্বই, রস্যু এবং রি। আর বাকি যে 7টা আছে, অর্থাৎ 11টা স্বরের মধ্যে বাকি যে 7টা আছে সেগুলো হচ্ছে আপনার কি দীর্ঘস্বর। তো রস্বস্বর হচ্ছে স্বরে ও, রস্বই, রস্যু এবং হচ্ছে রি। পরবর্তী কোশ্চেনে চলে যায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলা ব্রহ্মপুত্র শব্দের এই যে যেটা আছে যতক্ষ যুক্ত বর্ণটি আসলে কোন বর্ণের সংযুক্ত রূপ? এটা হচ্ছে ক আর হচ্ছে মূর্ধন্য স, এর যুক্ত বর্ণ থেকে আসছে। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? এটা হচ্ছে উপরযুক্ত হবে, উপরযুক্ত। নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ? রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটা? এটা হচ্ছে আপনার এই যে মন মাঝি, এটা হবে মন রূপ মাঝি।
তো সমাস সম্পর্কে জানতে চাইলে এখানে ব্যাখ্যা দেখুন, যদি ক্লিক করি তাহলে সমাসের যে টপিক সেটা চলে আসবে, যে সমাসের বিস্তারিত আলোচনা, সমাস কত প্রকার, কি কি এবং কি কি বৈশিষ্ট্য আছে, ইন টোটাল এখানে আছে। আপনারা চাইলে এটা সুন্দরভাবে সমাসের টপিকটা এখান থেকে পড়ে ফেলতে পারবেন। এরপরে প্রশ্নটা কি আছে আমরা দেখি। পরে প্রশ্নটা হচ্ছে আসো তুমি জগৎ মাঝারে। এখানে মাঝারের শব্দটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? জগৎ মাঝারে মানে বিশাল একটা অর্থে, ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হচ্ছে এটা, হ্যাঁ, অর্থাৎ ব্যাপ্তি। এরপরে যে প্রশ্ন আছে সেটাতে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বজনে হিতকর এক কথায় কি? বিশ্বজনে হিতকর এটার এক কথায় প্রকাশটা কি? বিশ্বজনে হিতকর এটা হচ্ছে বিশ্বজনীন। বিশ্বজনে হিতকর এক কথায় প্রকাশ হবে হচ্ছে আপনার বিশ্বজনীন। তো এক কথায় প্রকাশ দেখতে চাইলে আপনারা ব্যাখ্যা দেখুনে ক্লিক করলে এখানে আসে প্রচুর পরিমাণে যেগুলো পরীক্ষায় আসছে বিগত সালে আসা যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলোর এক কথায় প্রকাশ এখানে পেয়ে যাবেন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। অর্থের কুপ্রভাব হচ্ছে তামার বিষ। আরও কিছু বাগধারা যদি চান যেগুলো পরীক্ষায় আসছে, ব্যাখ্যা দেখুনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই টপিক সম্পর্কে চলে আসবে বা দিয়ে দিবে। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? একটা অপূর্ণ বাক্যের শেষে আরেকটা বাক্যে আসতে এটা বসে হচ্ছে সেমিকোলন। এটা বসে কি? সেমিকোলন। তো বাক্য সম্পর্কে দেখতে চাইলে এটা আপনি ব্যাখ্যা দেখুনে ক্লিক করলে ডিটেল দেখতে পারবেন। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? এটা হচ্ছে আপনার চোখ গোল, হ্যাঁ, চোখ গোল পাখির হচ্ছে কথা বলা আছে। এটা অন্ধবধূ কবিতায় আসলে কোন পাখির কথা বলা আছে? আমরা এটা একটু ব্যাখ্যাটা দেখে আসি যে আসলে এটা কে লিখেছে এবং কোন কবি এটা লিখেছিলেন। এটা হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি আসলে এটা লিখেছিলেন যে অন্ধবধূ, যে দেখুন বিখ্যাত কালোজয়ী কবিতা কাজলা দিদি, আমরা জানি যে কাজলা দিদিটা কে লিখেছে? যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এটা কিন্তু আসলে বিশাল খুবই বিখ্যাত একটা কবিতা, এবং সেই সাথে অন্ধবধূ তার একটা বিখ্যাত কবিতা। এবং এটার কাহিনী কি আছে আমরা একটু দেখি। এটা কাব্যগ্রন্থগুলো দেখুন দেখা আছে লেখা, রেখা, অপরাজিতা, নক্কেশর, বন্ধুর দান, জাগরণী, নিহারিকা, মহাভারতী, এগুলো তার কি কাব্যগ্রন্থ, যতীন্দ্রমোহন বাগচির কাব্যগ্রন্থ। এই যে জাগরণী, নিহারিকা, মহাভারতী এগুলো পরীক্ষায় আসে। সম্পাদিত পত্রিকা কোনগুলো তার? সে কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মানসী, যমুনা, পূর্বাচল। ঠিক আছে। তো আমরা এখানে মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে তার এই যে কবিতা, প্রথম কবিতা আসলে কি ছিল? বিদ্যাসাগর স্মরণে, না? তো কালোজয়ী কবিতাগুলো একটু দেখি। যে কাজলা দিদির প্রধান চরিত্র হচ্ছে ছোট ভাই বা বোন যে কথক ছিল, আর কাজলা দিদি এবং মা, অর্থাৎ তিনজন ছিল এখানে। যে কাজলা দিদি, বড় দিদি, সে তার ছোট ভাই এবং মা, অর্থাৎ কাজলা দিদি হচ্ছে তার মারা গেছে, তার যে ছোট ভাই অথবা বোন যে আছে সে তার মাকে হচ্ছে প্রশ্নগুলো করতেছিল যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে হই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এই যে অন্ধবধূ বিষয়টা নিয়ে একদম ডিটেল লেখা আছে। প্রধান চরিত্র হচ্ছে অন্ধবধূ কথক, এটা হচ্ছে। তারপরে কাল্লু, যাকে হচ্ছে কুকুর বা পোষা প্রাণী হিসাবে দেখানো হয়েছে। স্বামী, এটা পরোক্ষ চরিত্র। তো এটার কাহিনী কি দেখুন। যে গ্রামীণ সমাজের এক ভাগ্য বিড়ম্বিত ও নিপীড়িত অন্ধ নারীর অন্তর্বেদনা এই কবিতার মূল উপযোগ্য বিষয়। অন্ধ হওয়ার কারণে বধূটি প্রকৃতির রূপ দেখতে পায় না, অর্থাৎ একটা বধূ অন্ধ ছিল, এই জন্য নাম হয়েছে কি অন্ধ বধূ। তো সে প্রকৃতি, কিন্তু সে কোকিলের ডাক, বৃষ্টির শব্দ এবং বকুলের গন্ধ দিয়ে চারপাশ অনুভব করে। সংসারে তার অন্ধত্ব নিয়ে অবহেলা, স্বামীর অবজ্ঞা আর তার নিজের একাকিত্বের তীব্র কষ্ট সে তার একমাত্র সঙ্গী কাল্লুর কাছে প্রকাশ করে। কাল্লুটা কে ছিল? তার একটা পোষা প্রাণী বা কুকুর ছিল, যে অন্ধবধূ আর কি। গ্রামীণ নারীর নীরব দীর্ঘশ্বাস ও প্রকৃতির নিবিড় সম্পর্ক কবিতাটির মূল কাহিনী। এখানে একটা লাইন দেখা আছে দেখুন, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, জন্ম লাগি গিয়েছে যার চোখ। অর্থাৎ এই যে চোখ গেল, এই পাখির কথাই বলা হয়েছে। ঠিক আছে, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, অর্থাৎ চোখ গেল যে পাখিটা, এই পাখিটা আসলে চেঁচিয়ে সারা হচ্ছিল। তো সেই কথা এখানে বলা হয়েছে। তার একমাত্র উপন্যাস, যতীন্দ্রমোহন বাগচির একমাত্র উপন্যাস হচ্ছে কি? সাথী। একমাত্র উপন্যাস সাথী। উপন্যাসের নায়ক নায়িকা একটা গ্রামীণ কি বলে আধা শহরে মধ্যবিত্ত সমাজের কাহিনী নিয়ে এটা লেখা। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে বন্যেরা বনে শিশুরা মাতৃ করে, এটা কি? এটা হচ্ছে একটা প্রবাদ প্রবচন যেটা, সেটা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণ, আমরা সবাই জানি। তো কাজী নজরুল সম্পর্কে জানতে চাইলে ব্যাখ্যা দেখুন ক্লিক করলে ইন ডিটেল কাজী নজরুলের যতগুলা আপনার কাব্যগ্রন্থ, তারপরে উপন্যাস এবং কবিতা এবং বিখ্যাত যে সমস্ত কথা সেগুলো সব চলে আসবে। এবং তার কতগুলা কাব্য হচ্ছে আপনার হয়েছিল, বাজেয়াপ্ত হয়েছিল, প্রথম কোনটা হয়েছিল, এবং এখানে চরিত্রগুলা কি, কাহিনী সংক্ষেপ কি, ইন টোটাল আপনি এখানে পেয়ে যাবেন।
প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? প্রবাসের দিনগুলি লিখেছে হচ্ছে আপনার মলয় খান। প্রবাসের দিনগুলি এটা লিখেছে মলয় খান। সৈয়দ মুস্তফা আলী লিখেছে হচ্ছে আপনার কি দেশে বিদেশে। দেশে বিদেশে যে ভ্রমণ কাহিনী এটা লিখেছে সৈয়দ মুস্তফা আলী, ঠিক আছে। আর এটা লিখেছে পথে প্রবাসে, সেটা লিখেছে হচ্ছে অন্নদা শঙ্কর রায়। এরপরে হচ্ছে ভানু সিংহের ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। উনি একটা পদাবলী লিখছে, রবীন্দ্রনাথ পদাবলী লিখছে ভানু সিংহ ঠাকুরের পদাবলী, সেটা কিন্তু এই ভানু সিংহ ছদ্মনামই লিখেছে এবং সেটা ব্রুজ বুলি ভাষায় হচ্ছে আপনার কি লেখা। এরপরে যেটা হচ্ছে সেটা কি অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অন্নদামঙ্গল কাব্য এটা হচ্ছে মধ্যযুগের কাব্য। অন্নদামঙ্গল সম্পর্কে আমরা একটু দেখে আসি ইন ডিটেল, দেখি এখানে কি কি আছে অন্নদামঙ্গল সম্পর্কে। এই যে সরি, এটা রবীন্দ্রনাথে চলে গেছি না, অন্নদামঙ্গল ব্যাখ্যা দেখুন। মধ্যযুগ বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যযুগ, হ্যাঁ। তো এখানে ইন ডিটেল লেখা আছে কি কি আছে, যুগ বিভাগটা দেয়া আছে। এই মধ্যযুগের মধ্যে কিন্তু আবার অন্ধযুগ পড়ে, সেটা হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত। আমরা জানি যে মধ্যযুগ ছিল 1201 সাল থেকে 18 সাল পর্যন্ত মধ্যযুগ ছিল। প্লাস আমরা যদি বাংলা সাহিত্যের আসলে যুগ বিভাগ করি তো সেক্ষেত্রে 650 থেকে আমাদের আসলে বাংলা সাহিত্যের যুগটা শুরু। 650 থেকে 1200 পর্যন্ত হচ্ছে আপনার প্রাচীন যুগ। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ, 1801 থেকে এখন পর্যন্ত কি আধুনিক যুগ। তো এই 1201 থেকে 1800 পর্যন্ত যে মধ্যযুগ, তার মধ্যে 1201 থেকে 1350 পর্যন্ত ছিল হচ্ছে অন্ধকার যুগ। এই সময় আসলে তেমন কোনো সাহিত্য রচনা হয় নাই। কেন হয় নাই? অনেকেই যুক্তি দেয় যে এই সময় নাকি আপনার বাংলা দখল করছিল হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এবং যার কারণে হচ্ছে আর সাহিত্য চর্চা তেমন হয়ে ওঠে নাই। কারণ ওই সময় সাহিত্য চর্চা করতে হচ্ছে হিন্দু বা বৌদ্ধরা। তো এটা হচ্ছে অনেকেই যুক্তি দেয়। দেখুন তারপরেও কিন্তু ওই সময় কিছু সাহিত্য হয়েছিল, সেটা হচ্ছে শূন্য পুরাণ, রামায় পণ্ডিতের এবং শেখ শুভোদয়, হলায়ত মিশ্রর। এই হলায়ত মিশ্র কিন্তু লক্ষণ সেনের একজন সভাকবি ছিল এবং তিনি এই শেখ শুভোদয় লিখছিল হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন উপলক্ষে। এবং এটা প্রথম যে এই লক্ষণ সেন, সেই লক্ষণ সেনের যে আপনার কি বলে রাজদরবার, সেই রাজদরবারে কিন্তু প্রথম এটা পঠিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে মধ্যযুগের কি, এটা হচ্ছে আদি একটা মানে মধ্যযুগের প্রথম যে কাব্য সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য দেখুন কয়টা আছে, যে মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, হ্যাঁ, অন্নদা মঙ্গল আছে। মঙ্গল কাব্যের মধ্যে 3টা মঙ্গল কাব্য আছে মেইনলি আর কি, প্রধানত। সেটা হচ্ছে মনসা মঙ্গল, যেটা লিখেছে কে, যেটা লিখেছে হচ্ছে আপনার এর কানা হরিদত্ত হচ্ছে আপনার আদি কবি এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। এবং মনসা মঙ্গলের কাহিনী সবাই জানি আমরা, যে বেহুলা লক্ষিন্দার 7 সওদাগর। বেহুলা লক্ষিন্দারের কাহিনী আপনারা অনেকেই দেখে থাকবেন, এটা মুভিও আছে। যে হচ্ছে আপনার ওই যে এই 7 সওদাগর একজন বণিক ছিল এবং তিনি হচ্ছে আপনার কি বলে এই যে মনসা দেবী, সেই মনসা দেবীর পূজা সে করতো না, ঠিক আছে। সে শিবের পূজারক ছিল। তো মনসা দেবী তার পূজা নেওয়ার জন্য তাকে বারবার বলে, কিন্তু সে পূজা দেয় না। যার কারণে সে কি করে, তার ছেলে ছিল লক্ষিন্দার, এই লক্ষিন্দারকে বিয়ের রাত্রে হচ্ছে তাকে সাপে কেটে হচ্ছে মেরে ফেলে। এরপরে হচ্ছে বেহুলা তাকে তার স্বামী লক্ষিন্দারকে নিয়ে ভেলায় ভাষায় চলে যায় হচ্ছে স্বর্গদূতে। সেখানে গিয়ে সে আবার তার জান ফিরিয়ে আনে এবং 4 সওদাগর তখন মানে 4 সওদাগরকে সে রাজি করায় এই বেহুলা, যে বাবা আপনি মনসা দেবীকে পূজা করে। তো তখন আসলে সে রাজা এবং সর্বশেষ তাকে সে কি করে, 4 সওদাগর এই মনসাকে পূজা দেয়। চণ্ডীমঙ্গলের মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে কালকেতুর কাহিনী, আরেকটা হচ্ছে আপনার ফুল্লরার কাহিনী। কালকেতু ফুল্লরা আরেকটা কাহিনী আছে আপনার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অন্নদামঙ্গল লিখেছে। চণ্ডীমঙ্গলের সে আদি কবি হচ্ছে মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দারাম চক্রবর্তী। এবং অন্নদামঙ্গল কে লিখেছে? অন্নদামঙ্গল লিখেছে হচ্ছে আপনার আমাদের সর্বশেষ কবি আর কি, যাকে বলা হয়, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি। তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকার। তার বিখ্যাত উক্তি আছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তারপরে তার আরো কিছু বিখ্যাত উক্তি আছে যে অবাকা যেদিকে যায় সাগর শুকায় যায়, বরুর পিরিতি বালির বাদ, কনেকে হাতে কনেকে বাদ, এরকম কিছু একটা আছে। তো এই ধরনের যে কথাগুলো আছে, বিখ্যাত উক্তি আছে তার, এই ভারতচন্দ্র রায়গুণাকারের। তো এখান থেকে চাইলে আপনারা ইন ডিটেইল এই সাহিত্য সম্পর্কে পড়ে ফেলতে পারেন। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কি? যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ যদি যোগ ও পি, এর সন্ধিবিচ্ছেদ থেকে আসা যদ্যপি, যদি যোগ ও পি। আমরা এরপরে হচ্ছে ইংলিশ যে পার্ট আছে নেক্সট ভিডিওতে বা নেক্সট সময় আমরা আসলে ইংলিশ পার্টটা করে ফেলবো। তো
তো যারা আসলে এই পিডিএফটা নিতে চান তাদের একটু দেখাই দিই এই পিডিএফটা নিলে কী কী উপকার পাবেন। এই পিডিএফটাতে আসলে আপনারা এই যে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সব পাবেন এইভাবে, পাশাপাশি যে কোনো সময় যে কোনো প্রবলেম হইলে যে কোনো একটা প্রশ্ন আপনি পারতেছেন না, এই যে দেখুন এখানে হেল্পলাইনের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করবেন, কোনো একটা প্রশ্ন না পারলে সেটা স্ক্রিনশট নেবেন আগে, স্ক্রিনশট নিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হেল্পলাইনের আপনার একটা অপশন চলে আসবে, আপনি নাম দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করুন, ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনি এখানে সাবমিট করে দিবেন। দিলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আসলে যোগাযোগ করে আপনার যে প্রশ্ন সেটা বুঝিয়ে দেওয়া হবে। আর এই পিডিএফটা আপনারা কীভাবে আসলে অর্ডার করবেন সেটা একটু দেখি। আপনারা যে লিঙ্ক আছে কমেন্ট বক্সের অথবা আপনি ডেসক্রিপশন বক্সে চলে যান, অর্থাৎ এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, কমেন্টে চলে যান, সেখানে পিন কমেন্টে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা পেয়ে যাবেন। এখানে কি কি আছে দেখুন, এটার হচ্ছে যে মূল্যটা সেটা আপনাকে আসলে সেন্ড মানি করতে হবে। তো কীভাবে করবেন, এখানে অর্ডার করুনে ক্লিক করতে হবে। অর্ডার করুনে ক্লিক করলে আপনি এখানে যে আপনার নাম দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আসলে বইটার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন বইটা। প্রোডাক্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। প্রোডাক্ট নাম্বারটা কোথায় পাবেন, এই যে দেখুন প্রোডাক্ট নাম্বারটা কিন্তু এখানেই ছিল, এই যে PD003, অর্থাৎ এটা। এই প্রোডাক্ট নাম্বারটা আপনি কী করবেন, এখানে দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রোডাক্ট নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনি কোন মাধ্যমে আসলে টাকাটা সেন্ড করতে চান সেই মাধ্যম সিলেক্ট করবেন, হয় বিকাশ নাইলে নগদ। দেন হচ্ছে ট্রানজাকশন যে আইডি, সেই ট্রানজাকশন আইডি এখানে দিবেন, দিয়ে সাবমিট করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার সাথে খুব দ্রুতই হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং ওই নাম্বারে আপনার ডাউনলোড লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। আপনি সেখান থেকে বইটা খুব ইজিলি ডাউনলোড করে নিয়ে আপনি আসলে বাসে হোক, হেঁটে হোক, যেখানে খুশি সেখানে আপনি কিন্তু এই পিডিএফটা কাছে রেখে আপনি প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।